হাজারটা মন্দির থেকে চোঙা নেমে গেল, কারুর কোনো আপত্তি দাঁড়ালো না। মসজিদ থেকে চোঙা নামালে এই নওশাদ সিদ্দিকী, বিকাশ ভট্টাচার্য সবাই নেমে পড়ছে। কি সমস্যাটা কি এদের? ভারতকে পাকিস্তান বানাতে চায়? আমার সকাল সন্ধ্যে আমি আজান শুনতে রাজি নই, এটা আমার ভারতের সংবিধান আমাকেই মৌলিক অধিকার দিয়েছে যে আমি সকাল সন্ধ্যে আজান শুনবো না। ওর জেল যাত্রার দিন ঘনিয়ে আসছে, এটা বুঝতে পেরে ও এখন যেন তেন প্রকারে ও বিদেশে পালিয়ে যাওয়ার ছক কষছে, কারণ ওখানে পালিয়ে গেলেই ওর জেল যাত্রা থেকে মুক্তি পেতে পারে। দুটো তৃণমূল হচ্ছে আমাদের কাছে নর্দমার পাক, এদেরকে ছুলে আমাদেরকে গঙ্গার জল দিয়ে স্নান করতে হবে। দিল্লিতে প্রশ্ন ফাঁস হলে মন্ত্রী দায়ী, ঝাড়খণ্ডে হলে এজেন্সি দায়ী। মানে এই দোগলা চরিত্র নিয়ে কি, ওই যে ও কালি খেয়েছে না, এই জন্য খেয়েছে। নওশাদ সিদ্দিকীর যদি এতই ইচ্ছা থাকে 5 বার কেন 50 বার নামাজ শোনার জন্য, ভাই তোমার জন্য বাংলাদেশ আছে, চলে যাও ওখানে। যাকে পারবে জামাত ফরিয়াদ যাকে নিয়ে তুমি ওখানে 50 ওয়াক্ত নামাজ শোনো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ভারতে থাকতে হলে ভারতের আইন মেনে কাজ করতে হবে। সূর্যাস্তের পর হলে ওই রঙিন দাবির আমি কোনো ব্যাখ্যা দিতে পারবো না, ওই দাবির ব্যাখ্যা আপনাকে ওই রঙিন মদনবাবুর থেকেই জানতে হবে। কারণ সূর্যাস্তের পর উনি যা বলবেন আর যা দাবি করবেন সেটার সাথে সূর্য উঠে গেলে দাবিটা উল্টে যায়। ক্ষমতা হারালে মমতা উন্মাদ হয়ে যায়, এটা আমরা দেখতে পেলাম। এখন মমতা বন্দ্যোপাধ্যায় একজন পিওর সাইক্রিয়াটিক পেশেন্ট। রাহুল গান্ধীকে কেউ সিরিয়াসলি নেয় না। রাহুল গান্ধীকে বাংলার মানুষ নয়, গোটা ভারতবর্ষের মানুষ পাপ্পু বলে ডাকে। আমাদের দলের পা ধরে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছিলেন। আমরা দেখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চোখের ডাক্তার দেখানোর জন্য বিদেশ যাত্রা করবেন বলে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছোটাছুটি করছেন। অন্যদিকে মদন মিত্র তাদেরই দলের, এখন অবশ্য তৃণমূলে ঢুকে গেছেন, তিনি দাবি করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোপনে বিজেপির সাথে একটা সম্পর্ক তৈরি করছে, যাতে সেই সূত্র মারফত সে বেরিয়ে যেতে পারে ভারত থেকে, বিদেশ যাত্রাটা তার সফল হয়। দেখুন, অভিষেকের এই চোখের চিকিৎসার বাহানাটা কেবলমাত্র একটা অছিলায় পালিয়ে যাওয়ার একটা অপচেষ্টা, আর কিচ্ছু নয়। ও জানে যে ওর সমস্ত ডান হাত বাঁ হাত, ডান কান বাঁ কান সব ধরা পড়ছে। এখন দেখলাম সুমিত রায়, যে ওর অপারেটিং মানে হেড ছিল, যার মাধ্যমে ও সব কিছু অপারেশন চালাতো, তাকেও এখন তদন্তের সম্মুখীন হতে হচ্ছে। সুতরাং ওর জেল যাত্রার দিন ঘনিয়ে আসছে, এটা বুঝতে পেরে ও এখন যেন তেন প্রকারে ও বিদেশে পালিয়ে যাওয়ার ছক কষছে, কারণ ওখানে পালিয়ে গেলেই ওর জেল যাত্রা থেকে মুক্তি পেতে পারে, এমনটাও মনে করছে। তো এইবার এই নিয়ে এখন ঋত তৃণমূল আর মৃত তৃণমূল নিজেদের মধ্যে কি কাদা ছোড়াছুড়ি করবে, এ নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। ঋত তৃণমূল বলবে তাদের সাথে আমাদের সেটিং আছে, মৃত তৃণমূল বলবে তাদের সাথে আমাদের সেটিং আছে। এই আমাদের সাথে কারুর সেটিং নেই। এই দুটো তৃণমূল হচ্ছে নর্দমা, এই দুটো তৃণমূল হচ্ছে আমাদের কাছে নর্দমার পাক, এদেরকে ছুলে আমাদেরকে গঙ্গার জল দিয়ে স্নান করতে হবে। তো সুতরাং আমরা এদের কোনো কিছুতে আগ্রহী নই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা টাকা রয়েছে, ও চাইলে পুরো ওই আমেরিকার হসপিটাল, আমেরিকার সমস্ত ডাক্তারদের এখানে নিয়ে এসে চিকিৎসা করাতে পারে নিজের। আমি তো বুঝতে পারছি না, কোর্ট ওর যদি মানে মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যদি ওর আর্থিক বৈভবটা দেখতে পায়, মানে শুধুমাত্র বিদেশ যাবে বলে হাইকোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে, হাইকোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে। সাধারণ মানুষকে যদি আপনি একবার জেলা আদালতে ছোটান, তাহলে তার নিজের ঘরের চিকিৎসা, তার রেশনের টাকা সব ফুরিয়ে যাবে। ওর এতেও ফোরাচ্ছে না, তার মানে ওর এত টাকা রয়েছে, ও বিদেশ থেকে নিজের চিকিৎসক নিয়ে আসুক না, দিয়ে এখানে বসিয়ে চিকিৎসা করাক। আর ও তো সেবাশ্রয় ক্যাম্প খুলেছিল, যে সেবাশ্রয়ের ক্যাম্পেও এমন ভালো চিকিৎসা করাতো, লোকের কারুর ঠ্যাং বাদ যায়, কারুর হাত বাদ যায়, কারুর গলা বাদ যায়, এমন অবস্থা। তো সেবাশ্রয়ে ও একবার নিজের চোখের চিকিৎসাটা করাক না। তো এইসব শুনুন, এগুলো সব একটা অছিলায় ও পালাতে চাইছে, কারণ ও এমন চুরি নেই যে চুরিও করেনি, সুতরাং সেইটাই ধান্দা করছে, আর কিছু না। কিন্তু মদন মিত্র তিনি যে এই দাবিটা করছেন, তিনি এই অভিযোগটা করছেন যে আপনাদের সাথে। মদন মিত্র কখন দাবিটা করেছেন? সকালবেলায় না সন্ধেবেলায়? সূর্যাস্তের আগে না সূর্যাস্তের পর? সূর্যাস্তের পর হলে ওই রঙিন দাবির আমি কোনো ব্যাখ্যা দিতে পারবো না, ওই দাবির ব্যাখ্যা আপনাকে ওই রঙিন মদনবাবুর থেকেই জানতে হবে। কারণ সূর্যাস্তের পর উনি যা বলবেন আর যা দাবি করবেন সেটার সাথে সূর্য উঠে গেলে দাবিটা উল্টে যায়।
তো এর কোনো ব্যাখ্যা নেই। আগে আপনি ঠিক করে বলুন উনি কখন দাবিটা করেছেন, মানে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার আগে না খাওয়ার পরে, সেটার পর আমি বলতে পারবো। অন্যদিকে আমরা দেখছি যে এই যে মসজিদে মাইক লাগানো নিয়ে যে সমস্যাটা ওরা পড়েছে যে মাইক লাগাতে পারবে না, এই সমস্যা নিয়ে কিন্তু নওশাদ সিদ্দিকী রীতিমতো মামলা করছে, আমরা এটাই সূত্র মারফত খবর পেয়েছি। আচ্ছা, আমার একটা কথা বলুন, 1000টা মন্দির থেকে লাউডস্পিকার মাইক চোঙা নেমে গেল, একটা হিন্দু নেতা, একটা হিন্দু সংগঠন, একটা হিন্দু ধর্মগুরু কেউ আপত্তি জানিয়েছে? আমি যদি এখন আপনাকে সকাল 3টের সময় থেকে হরিনাম সংকীর্তন শোনাতে শুরু করি রাজাবাজারে, কেমন লাগবে? আমি যদি খিদিরপুর, গার্ডেন রিচ, মেটিয়াবুরুজে হনুমান চালিসা সকাল 4টের সময় চালিয়ে দিই, রাত 12টার সময় চালিয়ে দিই, যখন আমার ইচ্ছা করবে আমি চালিয়ে দিই, কেমন লাগবে মুসলমানদের? তো আমি হিন্দু হিসেবে ভোর 4টের সময় ঘুম থেকে উঠবো কেন আজান শুনে? আমার কি, আপনি ধর্ম করছেন, আপনি আপনার মসজিদের ভেতরে ধর্ম করুন, আমি ধর্ম করব আমার মন্দিরের ভেতরে করছি। হ্যাঁ, উৎসব নির্বিশেষে, যদি উৎসব ঈদের দিন আপনি মাইক লাগান, দুর্গাপুজোর দিন আমরা মাইক লাগাবো, শিবরাত্রির দিন আমরা মাইক লাগাবো সেদিন, কিন্তু আপনি বছরের 365 দিন মাইক লাগিয়ে চোঙা বাজিয়ে আমাকে আজান শোনাবেন, এটা কাহাতক চলতে পারে? সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে 55 ডেসিবেল শোনাতে পারবেন আপনি, 55 ডেসিবেল অবধি আপনি করতে পারবেন। তো 55 ডেসিবেল মানে কি? আপনার ধর্মস্থান থেকে সেটা 50 থেকে 60 ফুট। এবার একটা আপনি চোঙা বসালেই সেটা 100 ফুট ক্রস করছে, এটা তো ভায়োলেশন হচ্ছে। মন্দির থেকে, 1000টা মন্দির থেকে চোঙা নেমে গেল, কারুর কোনো আপত্তি দাঁড়ালো না। মসজিদ থেকে চোঙা নামালে এই নওশাদ সিদ্দিকী, বিকাশ ভট্টাচার্য সবাই নেমে পড়ছে। কি সমস্যাটা কি এদের? ভারতকে পাকিস্তান বানাতে চায়? আমার সকাল সন্ধ্যে আমি আজান শুনতে রাজি নই, এটা আমার ভারতের সংবিধান আমাকেই মৌলিক অধিকার দিয়েছে যে আমি সকাল সন্ধ্যে আজান শুনবো না। যাদের শোনার ইচ্ছা রয়েছে, যাদের শোনার প্রয়োজন রয়েছে, তারা চলে যাক মসজিদে। আমার মন্দিরে কাউকে বাধ্য করা হয় না, কাউকে শোনানো হয় না। আমার যেন এই মসজিদ কমিটিদের কাছে অনুরোধ থাকবে, তারাও যেন এই এই মৌলবাদী নেতাদের প্ররোচনায় পা না দেয়, ব্যাস। কিন্তু এখানে একটা প্রশ্ন তুলছে তারা, যে তাহলে অষ্টপ্রহর সংকীর্তন, হরিনাম সংকীর্তন, সেটাও তাহলে আমরা তো বলছি তো, সেটা তো একটা উৎসবের অংশ। উৎসবের অংশ হিসেবে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন হচ্ছে। আপনি যদি শবে বরাতে গান বাজান, আমরা আপত্তি জানাতে গেছি। এই কিছুদিন মহরমের মিছিল এখান থেকে বেরোলো, আমরা দেখলাম বিটি রোড দিয়ে ডিজে বাজানো হলো, অনেক জায়গায় উৎসব হলো। যদিও মহরমের সাথে ডিজে বাজানোর কি সম্পর্ক, কোন কোরআন মতে আমি জানি না, তবুও বাজানো হয়েছে। আপনারা উৎসবে বাজান না, আমরাও তো বলছি। হরিনাম সংকীর্তন কি 365 দিন হয় আপনার পাড়ায়? আপনার পাড়ায় তো 365 দিন হয় না, হয়তো বছরে 1 দিন, 1.5 দিন, 2 দিন হলো। তো তাতে কার কি সমস্যা? অষ্টপ্রহর মানে কি? অষ্টপ্রহর মানে যে দিনের, মানে আপনার 3 দিন হবে, বা সেটা 2 দিন হবে, বা সেটা 1 দিন হবে। আমার পাড়াতে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন হয়, 365 দিন তো বাইক বাজছে না তার জন্য। কিন্তু আপনি সকালবেলা থেকে সেই যে রোজ শুরু করছেন, আর সেটা আমাকে রাত অবধি শোনাচ্ছেন 5 বার করে, এটা তো আমি শুনতে। আর সৌদি আরব, এই বছর সৌদি আরব একটা পুরোপুরি ইসলামিক দেশ, সেই ইসলামিক দেশে কোনো মসজিদে একটা চোঙা ফোকা হয়নি। মসজিদের ভেতর হয়েছে, ছোট্ট সাউন্ড সিস্টেম লাগিয়ে সেখানে হয়েছে। তাহলে আমাদের কেন হবে ভারতে? সৌদি আরবের থেকে বড় ইসলামিক দেশ নাকি ভারত? নাকি এই বামপন্থীরা সৌদি আরবের থেকে বেশি ইসলামিক দেশ বানাতে চায় ভারতকে? ওদের আপত্তিটা কোথায় হচ্ছে? নওশাদ সিদ্দিকীর যদি এতই ইচ্ছা থাকে 5 বার কেন 50 বার নামাজ শোনার জন্য, ভাই তোমার জন্য বাংলাদেশ আছে, চলে যাও ওখানে। যাকে পারবে জামাত, ফরিয়াদ, যাকে নিয়ে তুমি ওখানে 50 ওয়াক্ত নামাজ শোনো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ভারতে থাকতে হলে ভারতের আইন মেনে কাজ করতে হবে। অন্যদিকে দাদা, আমরা দেখছি এনসিপিআই এর যে সাংসদ, তাদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা ছবি বেশ ভাইরাল হয়েছে। সেখানে আশঙ্কা করা হচ্ছে, বলা হচ্ছে এরা কি পরবর্তী সময়ে সভার টিকিট পেতে চলেছে। রাজ্যসভার টিকিট কিভাবে পাবে 20 জন? মানে আমি এই গুজবটা শুনছি, কিন্তু আমার কথা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা 16, শূন্যপদ 1, আর
20 জন সাংসদ কিভাবে তার মধ্যে ঢুকবে? মানে 20 জনকে আপনি একটা আসনের মধ্যে কিভাবে ফিট করবেন? তাহলে তো সেটাকে 20 টুকরো করতে হবে। সেটার কি কোনো আইনি বৈধতা বা আইনি নিয়ম কানুন কিছু আছে? আমার তো জানা নেই। এবার যারা যারা এই গুজবটা ছড়াচ্ছে 20 জনকেই রাজ্যসভায় পাঠাবে, তারা কোন বিজ্ঞান বা কোন জ্যামিতি ত্রিকোণমিতির ভরসায় এটা বলছেন আমার জানা নেই, আমি কিছু বলতে পারবো না। সায়নী ঘোষ, যার মুখে একদা মুখ্যমন্ত্রী নিয়ে অনেক আমাদের মানে বর্তমান মুখ্যমন্ত্রী নিয়ে অনেক কিছু তির্যক মন্তব্য শোনা গিয়েছিল, সেই সায়নী ঘোষকে দেখা যাচ্ছে। দেখুন, দস্যু রত্নাকর তো রাম নাম করতে করতেই বাল্মীকি হয়েছে, তার আগে তো সে দস্যু ছিল। তো আমরা তো রামপন্থী, আমরা রামবাদী, আমরা ভারতবাসী, আমরা রামের আদর্শকে হৃদয়ে ধারণ করি। আমরা মনে করি রাম নামে দস্যু রত্নাকর বাল্মীকি হতে পারে। তো এবার যদি কোনো দস্যু রত্নাকর নিজেকে বাল্মীকি বানাতে চায়, তাহলে রাম নাম করুন, আমাদের কোনো আপত্তি নেই। রাম নামে অনেক পাপস্খলন হয়। একদিকে মহুয়া মৈত্র ডিম খাওয়ার ভয়ে হাইকোর্ট মানে কোর্টে হাজিরা দিতে পারছেন না, অন্যদিকে সায়নী ঘোষরা তারা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করছে। মানে এই যে বিজেপির দ্বিচারিতা বলছে, এই দ্বিচারিতাটা কেন? মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে বৈঠক তো মুস্তাফিজুর রহমানও করেছেন, মুখ্যমন্ত্রী তো তাকেও খাইয়েছেন। আচ্ছা, মীনাক্ষী মুখোপাধ্যায় নির্বাচিত জনপ্রতিনিধি নন, তিনিও মুখ্যমন্ত্রীর কাছে গেছিলেন, মুখ্যমন্ত্রী তো তাদেরও অতিথি আপ্যায়ন করেছে। মুখ্যমন্ত্রীর যখন সাংবাদিক সম্মেলন করেন, তখন আপনারা যারা সাংবাদিক যান, আপনাদেরকেও তো মুখ্যমন্ত্রী তার নির্দিষ্ট সামর্থ্য অনুযায়ী চা জল খাবার মিষ্টি খাওয়ান। তো এটা ভদ্রতা, কি করবে? মানে মুখ্যমন্ত্রীর কাছে ধরুন সায়নী ঘোষ এসে মুখ্যমন্ত্রী এক টেনে চড় মেরে দেবে, ভাগ ভাগ করে তাড়িয়ে দেবে, এরকম করবে নাকি? মুখ্যমন্ত্রীর কাছে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, যাদবপুরের মানুষ ভোট দিয়েছে সায়নী ঘোষকে, যদি ভোট দিয়ে না জেতাতো তাহলে হয়তো আসতো না। এবার সে ভোট দিয়ে তাকে সাংসদ বানিয়েছেন, তার এমপি ল্যাডের 5 কোটি করে টাকা রয়েছে, সেই টাকা সে কিভাবে রাজ্য সরকারের সাথে সহযোগিতার ভিত্তিতে খরচা করতে চান, এই নিয়ে যদি বৈঠক করতে আসেন, মুখ্যমন্ত্রীর কি করা উচিত? জুতো পেটা করবে সায়নী ঘোষকে? সেটা তো করবে না, বসে বৈঠক করেছেন। এই তো আমি দেখলাম যে আইএসএফ এর নওশাদ সিদ্দিকীও বৈঠক করছেন, তাহলে কি আইএসএফ এর সাথে দ্বিচারিতা আমাদের জোট রয়েছে? হুমায়ুন কবির গেছেন ওনার এলাকার কথা তুলে ধরতে, এটা মমতা ব্যানার্জি করেছিল। মানে যদি মুখ্যমন্ত্রীর সাথে কেউ কথা বলতে যান, তাকে বাধ্যতামূলকভাবে তৃণমূল হতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী তো কোনো দলের নন, মুখ্যমন্ত্রী সাংবিধানিকভাবে গোটা রাজ্যের, তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান, তার সাথে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস বা কোনো রাজনীতির সম্পর্ক নির্বিশেষে সাধারণ মানুষ পৌঁছতে পারেন। এই যে জনতার দরবার হয়, জনতার দরবারে তো সাধারণ মানুষ সিপিএম থেকেও যান, তৃণমূল থেকেও যান, কংগ্রেস থেকেও যান, তো শুধু বিজেপির লোক যায় নাকি? তো তার মানুষ তো শোনেন, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এরা তো সাংবিধানিক দায়িত্বে রয়েছেন, এনাদের কর্তব্য তো জনপ্রতিনিধির সাথে দেখা করা। এবার যদি না করেন, তখন আপনারাই আবার প্রশ্ন করবেন এটা কি ধরনের আচরণ বিরোধীদের সাথে, এটা কেন আপনারা অসহিষ্ণু হয়ে যাচ্ছেন, কেন আপনারা বিরোধী কণ্ঠস্বর, ওরা জনপ্রতিনিধি, মানুষের ভোটে নির্বাচিত, ওদের কথা কেন শুনছেন না? করলেও বিপদ, না করলেও বিপদ, কি করবে মানুষ? অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে এসে বলছেন যে বিজেপি একটা দল নাকি, বিজেপি সংস্কৃতির স জানে না, রাজনীতির র জানে না। দেখুন, ক্ষমতা হারালে মমতা উন্মাদ হয়ে যায়, এটা আমরা দেখতে পেলাম। এখন মমতা বন্দ্যোপাধ্যায় একজন পিওর সাইক্রিয়াটিক পেশেন্ট, যা বলেন তা নিজের সাথে। এখন দেখেন না, কোনো মিডিয়াকেও বলেন না, ডাকেন না, ফেসবুক লাইভ করছেন। মানে দল থেকে মদন চলে গেছে বলে মদনের রোলটা উনি শুরু করে দিয়েছেন, পালন করছেন, যে না আমি ফেসবুক লাইভ করে বলবো। বিজেপি দল নয় কি দল, সেটা সার্টিফিকেট তো মমতা ব্যানার্জির থেকে আমরা নেব না। আমরা গোটা দেশে 22টা রাজ্যে আমাদের সরকার চলছে, দলটা 5-5বার কেন্দ্রে ক্ষমতায় এসেছে। আমাদের দলের পা ধরে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছিলেন। বিজেপি না থাকলে তৃণমূল দলটার কোনো তৈরি হওয়ার সময় অস্তিত্ব থাকতো না। তো এবার মমতা ব্যানার্জির থেকে আমরা সংস্কৃতিও শিখবো না? ওই এক ভরপেট মাছ খেয়ে ওই যে হিজাব পরে নামাজ আদা করতে, ইফতার ভাঙতে যান, আর ওই হিজাব পরে দুর্গাপুজোর উদ্বোধন করতে যান, মহালয়ের আগে যিনি মায়ের চক্ষুদান করে সব দুর্গাপুজোর উদ্বোধন করে দেন, তার থেকে বাঙালি সংস্কৃতিও শিখবে না, আর বিজেপির দলের সার্টিফিকেটও নেবে না।
একটাই শেষ প্রশ্ন দাদা, রাহুল গান্ধী এবং কংগ্রেস তারা দাবি করছে যে ইথানল পরিবেশ দূষিত করছে। 2005 সালে মণিশঙ্কর আইয়ার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী কেন বলেছিলেন যে আমরা এই বছর থেকে ইথানল মেশানো শুরু করছি পেট্রোলের সাথে? ভিডিওটা আপনাকে পাঠিয়ে দেবো, আমার বক্তব্যের পাশে চালিয়ে দেবেন। যখন মণিশঙ্কর আইয়ার 2005 সালে বলবেন আমরা আজ থেকে ইথানল মেশানো শুরু করলাম, ইথানলকে মেশাবই, এটাই আমাদের দেশের ভবিষ্যৎ অর্থনীতিকে বাঁচাবে, তখন সেটা ঠিক। আর আজকে যদি আমরা সেটা করি সেটা ভুল। এই দ্বিচারিতাটা কেন? তাহলে 2005 সালে ভুল ছিলেন মণিশঙ্কর আইয়ার, মনমোহন সিং, তারা সবাই ভুল ছিলেন। আরে ভাই, এই নীতিটা তো 2005 সালে কংগ্রেস সরকার এনেছিল, তারপর 9 বছর তাদের সরকার ছিল, একই নীতি নিয়ে চলেছিল। তো তখন মানে নিজেরা করলে ঠিক আর বাকিরা করলে ভুল, এই দ্বিচারিতা। শুনুন, রাহুল গান্ধীকে কেউ সিরিয়াসলি নেয় না। রাহুল গান্ধীকে বাংলার মানুষ নয়, গোটা ভারতবর্ষের মানুষ পাপ্পু বলে ডাকে, এবং এই কারণেই ডাকে নিজের কথার 1 পয়সা গুরুত্ব নেই, নিজেই জানে না। নিজে যে গাড়িটা বের করছে, দেখাচ্ছে যে গাড়িটা খুলে ভিডিও শ্যুট করছে, সেখানে লেখা E20, নিজের গাড়িতে E20 পেট্রোল ঢালছে, আর লোককে বলছে এই দেখো দেখো ত্রাহি-রব। তাহলে বলুন যে মনমোহন সিং, তার সরকার ভুল ছিল, অপদার্থ ছিল। আমাদের মণিশঙ্কর আইয়ার এখনো জীবিত আছেন, বলুন যে তিনি ভুল করেছিলেন, পাপ করেছিলেন। আগে নিজের ভুলটা স্বীকার করুন, তারপর বিজেপির কি কর্মসূচি বা কি কর্মপদ্ধতি তার জবাব দেবে। নেহা বোরা, আইসার যে নেত্রী, তাকে রীতিমতো ঝাড়খণ্ডে যে ছাত্র আন্দোলন হচ্ছে সেখানে উনি গিয়েছিলেন ছাত্রদের সহযোগিতা করতে, তাদের সাথে কি থাকতে। সহযোগিতা করবেন উনি? CPIML, তারই তো ছাত্র সংগঠনের নাম আয়সা। CPIML তো জোট সরকারে রয়েছে। ঝাড়খণ্ডের যে সরকার চাকরি চুরি করছে, 300-299 পাওয়া একজন মেয়ে শিক্ষার্থীকে, তাকে তার হকের চাকরি থেকে বঞ্চিত করছে, সেই সরকারের পার্ট তো নেহা বোরার দল। এই মাওবাদীরা তো ওখানে এই কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাথে জোটবদ্ধভাবে সরকার চালাচ্ছে। নেহা বোরার উচিত তো নিজের 2টো MLA-র ইস্তফা চাওয়া, কারণ তারা চাকরি বিক্রি করেছে, তারা নিয়োগ দুর্নীতি করেছে। কি অদ্ভুত কথা! ওখানেও ছাত্রদের সহযোগিতা করতে গেছে। কি ছাত্রদের সহযোগিতা করবে? ওর দলের MLA যে সরকারে রয়েছে, সেই সরকার চাকরি বিক্রি করছে। ইস্তফা দিতে বলুক। সরকারের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী পদত্যাগ চাক, যে না, নেহা বোরা দাবি করেছে, এই তো ঝাড়খণ্ডে গিয়ে নাটক করলো। নিটের সময় দায়ীকে ধর্মেন্দ্র প্রধান, তখন এদের দাবি কি ছিল? শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। এখন কি বলছে? না না, এখানে প্রশ্ন ফাঁস বা এখানে শিক্ষা দুর্নীতির দায় শিক্ষামন্ত্রী হেমন্ত সোরেনের নয়, এটার দায় এজেন্সির। এই দ্বিচারিতাটা কেন? বামপন্থী মানে কি দোগলাবাজ? তার মানে ওখানে দিল্লিতে প্রশ্ন ফাঁস হলে মন্ত্রী দায়ী, ঝাড়খণ্ডে হলে এজেন্সি দায়ী। এই দোগলা চরিত্র নিয়ে কি? ওই যে ও কালি খেয়েছে না, এই জন্য খেয়েছে, ওর মুখে কালি এই জন্যই পড়েছে, এই দ্বিচারিতার জন্য। আর যদি কিছু ছাত্র স্বার্থে পদক্ষেপ নিতে হয়, তাহলে যে দাবি দিল্লিতে করেছিল সেই দাবি এখানে করুক। আর নিজের 2টো অপদার্থ MLA রয়েছে, যাদেরকে ওই মাওবাদী MLA গুলোকে বলুক তারা রিজাইন করতে বলুক। তাহলে যে তোমরা আমাদের দলের হয়ে সরকারে প্রতিনিধিত্ব করছো, সেই সরকার চাকরি বিক্রি করছে, তাহলে ও গিয়ে কি নাটকটা করছে? মমতা ব্যানার্জির বিরুদ্ধে তৃণাঙ্কুর ভট্টাচার্য আন্দোলন করছে, দেখেছেন আপনি দৃশ্য? এমন ঘটনা সাক্ষী আমরা এখন থাকছি ঝাড়খণ্ড নিয়ে। কিন্তু সেখানে বলছে যে ঝাড়খণ্ডের ছাত্রদেরকে তো দেশদ্রোহী বলছে না বিজেপি, তাহলে ওই অন্তর্মন্ত্রের ছাত্রদের কেন? আপনি যদি বললেন ভারত তেরে টুকরে হোঙ্গে, কাশ্মীর মাঙ্গে আজাদি, আপনাকেও দেশদ্রোহী বলবো। আপনি ছাত্র স্বার্থে যা স্লোগান দেবেন দিন, দেশের বিরুদ্ধে স্লোগান দেবেন কেন? যে নেতা বা যে অর্বাচীন মানুষও বলি না আমি তাদেরকে, যারা বলেছিল আমি চিকেন নেককে ভেঙে কেটে দেব, আমি কাশ্মীরকে ভারত থেকে ফ্রি করব, আজাদ কাশ্মীর বানাবো, সেই নেতার নামে আপনি জয়ধ্বনি দেবেন একটা ছাত্র আন্দোলনের মঞ্চে গিয়ে, তারপর আপনাকে কি আমি পুজো করব? আপনি ছাত্র স্বার্থে আপনি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়েছেন, আমরা তো তাতেও আপনাকে কিছু বলিনি। আপনি গণতান্ত্রিক অধিকার চাইতে পারেন, কিন্তু আপনি গিয়ে হিন্দু ধর্মের দেবদেবীকে অপমান করবেন, বাস নাম রহেগা আল্লাহ কা বলবেন, এ তো নয়। এই দ্বিচারিতা তো চলতে পারে না। আপনি আন্দোলন করুন, আপনি দাবি তুলুন। ঝাড়খণ্ডে তো আমি কখনো শুনিনি যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে বলা হচ্ছে যে না, তার মা তুলে গালাগালি দেওয়া হচ্ছে। ঝাড়খণ্ড থেকে তো কখনো আজাদি আজাদি স্লোগান উঠছে না, যদি ওঠে ছাত্ররা তাড়িয়ে দিচ্ছে।
তো আমার ছাত্র স্বার্থে তো ওখানে তো কোনো দেশবিরোধী এলিমেন্ট নেই। 989 জন এমন এলিমেন্ট পাওয়া গেছিল ওই যন্তর মন্তরের প্রোটেস্টের সময়, যারা খুনি, যারা ধর্ষক, যারা মলেস্টার, যারা আপনার ডাকাতি করেছে। আপনি একজন ধর্ষককে নিট পরীক্ষার্থী মনে করেন? আপনি একজন মলেস্টারকে নিট পরীক্ষার্থী মনে করেন? আমি তো করি না। তো এখানে তো আমরা কোনো ছাত্রদের মধ্যে ওই ধর্ষক মলেস্টার খুঁজে পাইনি। আমরা তো এখানে কেউ বলছে না মণিপুর মাঙ্গে আজাদি, কাশ্মীর মাঙ্গে আজাদি। তো ছাত্র স্বার্থে যেখানে আন্দোলন হবে, আমাদের সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন 100 বার করুন, সরকারের সমালোচনা করুন, এই অধিকার ভারতবর্ষের সংবিধান আপনাকে দিয়েছে। কিন্তু সরকারের সমালোচনা করতে গিয়ে আপনি দেশবিরোধী হলে আপনাকে দেশদ্রোহী বলা হবে, সে আপনি যেই হরিদাস পাল হন না কেন।